সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই নমুনা প্রশ্নপত্রটির উত্তরগুলো এই ভিডিও থেকে আমরা দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হতে হয় চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবে এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে সমস্ত ভিডিওর যে পিডিএফ ফাইল সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো এখন আমরা এই ভিডিও থেকে তোমাদের ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। প্রথমে দেখো সিলেবাসের মধ্যে তোমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান, আর তৃতীয় অধ্যায় হচ্ছে তোমাদের ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠান। এই দুটি অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্টে সিলেবাসের মধ্যে কিন্তু রয়েছে। তো এই অধ্যায় দুটি তোমরা ভালোভাবে পড়বে এবং এটা দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের নাম্বার বিভাজন, ঠিক আছে। সেখানে তোমাদের সাধারণত 15 নম্বরের পরীক্ষা কিন্তু নেওয়া হয়ে থাকে ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায়, ঠিক আছে। আর 30 নম্বর কিন্তু 30 মিনিট সময় দেওয়া থাকবে, ঠিক আছে। তো প্রথমে দেখো আঞ্চলিক শক্তির উত্থান যে অধ্যায় রয়েছে সেখান থেকে দুটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, একটি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এগুলোর মান হচ্ছে 1 নম্বর করে, ঠিক আছে, এবং একটি 2 নম্বর মানের প্রশ্ন, একটি 3 নম্বর, একটি 5 নম্বর মানের প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। এরপর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠান, সেখান থেকে থাকবে একটি এমসিকিউ, একটি এসএকিউ, একটি 2 নম্বর, একটি 3 নম্বর, একটি 5 নম্বর মানের প্রশ্ন থাকবে। তো 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের দুটি দেওয়া থাকবে, একটি লিখতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন দুটি দেওয়া থাকবে, একটি লিখতে হবে। 2 নম্বর মানের প্রশ্ন হচ্ছে দুটি দেওয়া থাকবে, সেখান থেকে একটি লিখতে হবে। আর দুটি তোমাদের এসএকিউ লিখতে হবে 1 নম্বর মানের, যেগুলো হচ্ছে এক কথায় উত্তর লিখতে হয়। আর 3টি তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে, যেগুলো হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে, ঠিক আছে। তো এইভাবে টোটাল 15 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে। ওকে, তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই এবং নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা এই ভিডিওতে দেখব। তো দেখো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার একটি প্রশ্নপত্র। এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বর দাগে, ঠিক আছে, যে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। তো এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। এবং 2 নম্বর দাগে দেওয়া আছে এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। এখানে তোমাদের জন্য 4টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো উত্তর লিখতে হবে দুটি, ঠিক আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। তারপর 3 নম্বর দাগে দেওয়া আছে 2-3টি বাক্য উত্তর লিখতে হবে এগুলো, ঠিক আছে, এবং যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। 4 নম্বর দাগে দেওয়া আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যে, এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 3 নম্বর, এখান থেকে একটি লিখতে হবে প্রশ্নের উত্তর। আর 5 নম্বর দাগে তোমাদের এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে এবং 8-10টি বাক্যে প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, যে কোনো একটি, প্রশ্নের মান 5 নম্বর, ঠিক আছে। তো এখান থেকে একটি লিখতে হবে, এখান থেকে একটি, এখান থেকে একটি, ঠিক আছে। এখান থেকে 2টি লিখতে হবে 2 নম্বর দাগে, আর 1 নম্বর দাগে তোমাদের 3টি দেওয়া আছে, 3টির উত্তর কিন্তু লিখতে হবে। ওকে, তো এটা হচ্ছে একটি প্রশ্নপত্র। চলো আমরা এখন এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই কীরকম হবে, ঠিক আছে। প্রথমে দেখো 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 1 × 3 = 3। পরের দাগে কী দেওয়া আছে, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান, ফৌজদার না নবাব। তো ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান ছিলেন। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের দাগে 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশরা বাংলার দেওয়ানি লাভ করে দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে, দ্বিতীয় বাহাদুর শাহর নিকট থেকে, ফারুকসিয়ারের নিকট থেকে, ঔরঙ্গজেবের নিকট থেকে। তো 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশরা বাংলার দেওয়ানি লাভ করে কার কাছ থেকে, দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে, ঠিক আছে। এরপর গয়ের দেখে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন কে, টিপু সুলতান, সাদাত খান, নিজাম না মির্জাফর। সঠিক উত্তরটি হচ্ছে এখানে নিজাম হবে, ঠিক আছে। নিজাম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথমে দেওয়া আছে কয়ের দাগে আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়। উত্তর হবে 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়, ঠিক আছে। এরপর ক্ষয়ের দাগে হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন। উত্তর লিখবো আমরা ওয়ারেন হেস্টিংস। নেক্সট হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন। উত্তর হবে এখানে লর্ড ওয়েলেসলি। নেক্সট প্রশ্ন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন। উত্তর আমরা লিখবো এখানে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2-3টে বাক্যে লিখতে হবে। ওকে, প্রশ্নের মান 2 নম্বর। তো এখানে কয়ের দাগে দেওয়া আছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। উত্তর লিখবো আমরা কোম্পানির দেওয়ানি লাভের ফলে প্রকৃতপক্ষে বাংলায় 2জন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিলেন ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। ওকে, বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দেখা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে।
উত্তর লিখব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বণিক সংস্থান। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। এই ঘাঁটিগুলির মধ্যে ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। পরে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে যে ব্যবস্থা গড়ে ওঠে তাকে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো 4 নম্বর দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4-5টি বাক্যে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। এখানে কয়ের জায়গাতে হচ্ছে টিকা লেখো ফারুকসিয়ারের ফরমান। ঠিক আছে, তো ফারুকসিয়ারের ফরমান সম্পর্কে লিখতে হবে আমাদের। তো ফারুকসিয়ার ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল। বিনা শুল্কে বছরে মাত্র 30,000 টাকার বিনিময়ে কোম্পানি বাংলায় বাণিজ্য করতে পারবে। কোম্পানি জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। বাংলার নবাবের মুর্শিদাবাদ টাকসাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। ঠিক আছে, ফারুকসিয়ারের ফরমান বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবাধ বাণিজ্যের পথ খুলে দিয়েছিল। সেটা হচ্ছে ফারুকসিয়ারের ফরমান। ঠিক আছে, ক্ষয়ের দাগে দেখো 4 ক্ষয়ের দাগে রয়েছে এখানে কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে রেনেল এর কি ভূমিকা ছিল। উত্তর লিখব 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। 1767 খ্রিস্টাব্দে কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে তাকে নিয়োগ করেন। বাংলায় নদীপথগুলি জরিপ করে রেনেল মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। সেই প্রথম রেনেলের তত্ত্বাবধানে বাংলার নদীর গতিপথের মানচিত্র বসানো হয়। এর ফলস্বরূপ দেওয়ানি লাভের পর রাজস্ব আদায়ের জন্য জমি জরিপের গুরুত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো আমাদের রয়েছে 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 8-10টি বাক্যে। প্রশ্নের মান 5 নম্বর। এখানে কয়ের দাগে দেওয়া আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজ উদ্দৌলার বিরোধের কারণগুলি কী ছিল। উত্তর লিখব নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজ উদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হল 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশির যুদ্ধ। এই বিরোধের পিছনে ছিল নানা কারণ। 1 নম্বর হচ্ছে কোম্পানির ষড়যন্ত্র। সিরাজ বিরোধী ঘসেটি বেগম এবং শৌকত জংয়ের সঙ্গে কোম্পানি ষড়যন্ত্রে লিপ্ত হলে ক্ষুব্ধ নবাব সিরাজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন। 2 নম্বর কারণ হচ্ছে রীতির অবমাননা। নবাব পদে সিরাজের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি গড় হাজির ছিল। উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপঢৌকনো না পাঠানোয় সিরাজ রুষ্ট হন। 3 নম্বর হচ্ছে অবৈধ দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তা বন্ধের নির্দেশ দেন, কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ অগ্রাহ্য করলে সিরাজ ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। ঠিক আছে, এর পরের কারণ হচ্ছে 4 নম্বর দস্তকের অপব্যবহার। কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে অবৈধভাবে দস্তকের অপব্যবহার করতে শুরু করলেন। সিরাজ ইংরেজদের ওপর ক্ষুব্ধ হন। 5 নম্বর হচ্ছে কৃষ্ণ দাসকে আশ্রয় দেন। নবাবী তহবিল তছরূপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করেন। এর ফলে তিনি তার পুত্র কৃষ্ণ দাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় কোম্পানির কুঠিতে পাঠিয়ে দেন। নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কোম্পানির কৃষ্ণ দাসকে ফেরত না পাঠানোয় সিরাজ প্রচণ্ড রুষ্ট হন। 5 নম্বর হচ্ছে আলীনগরের সন্ধি ভঙ্গ। সিরাজ কলকাতা দখল করে এর নাম রাখেন আলীনগর, কিন্তু অল্প দিনের মধ্যেই রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি কলকাতা পুনর্দখল করে নেয়। ফলস্বরূপ কোম্পানি ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত ফরাসিদের আশ্রয় দানের অভিযোগে নবাবকে সন্ধির শর্ত ভঙ্গের জন্য দায়ী করা হয়। ঠিক আছে, এরপর দেখো এই ঘটনা প্রবাহের পরিণতিতে সিরাজ বিরোধী জগৎ শেঠ, মির্জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন। এরই ফল হলো পলাশির যুদ্ধ। ঠিক আছে, দেখো আমাদের ক্ষয়ের দেখা দেওয়া আছে অধীনতামূলক মিত্রতা নীতির উদ্দেশ্য কী ছিল অথবা ওডের প্রতিবেদন সম্পর্কে কী জানো। যে কোনো তোমাদের একটা লিখতে হবে। ঠিক আছে, এখানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের, তো যে কোনো একটা লিখতে হবে। তো সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে করে দিচ্ছি, তোমরা সবগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এখানে দেখো ব্রিটিশ কোম্পানি, প্রথমে আমরা লিখছি অধীনতামূলক মিত্রতার নীতির যে উদ্দেশ্য সেটা। তো ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। ঠিক আছে, এবার কি দেওয়া আছে অথবা দিয়ে দেওয়া আছে ওডের প্রতিবেদন সম্পর্কে কি জানেন।
তো উডের প্রতিবেদন কি না 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডিসপ্যাচ নামে পরিচিত বা উডের প্রতিবেদন নামে পরিচিত। ঠিক আছে, এই ডিসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজের 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। ঠিক আছে, তো নেক্সট দেখো ক্ষয়ের দেখা আরেকটি প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা হচ্ছে ব্রিটিশ রেসিডেন্টের কাজ কি ছিল। তোমরা লিখবো ব্রিটিশ কোম্পানি নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন রাজদরবারে নিজেদের প্রতিনিধি রাখত। এই প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত ছিল। এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত ক্ষমতা রূপ পেয়েছিল। ঠিক আছে, কোম্পানির নজর এড়িয়ে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ভারতীয় দেশীয় শক্তিগুলির বিশেষ ছিল না। কোম্পানির হয়ে সেই নজরদারির কাজটাই চালাতো স্থানীয় ব্রিটিশ রেসিডেন্ট। ওকে, তবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম এবং এটা ছিল ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের হিস্ট্রি সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত ভিডিওর যে পিডিএফ ফাইল সেগুলো তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে কিন্তু তোমরা সমস্ত পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।